আজ 9ই মার্চ সোমবার দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। দলবদলুদের নিশানায় দিলীপ, বঙ্গ বিজেপিতে চওড়া হচ্ছে ফাটল। শুভেন্দুর সভায় অনুমতি দিল না রাজ্য সরকার, পুলিশ আটকে দেখাক, পাল্টা আক্রমণ বিজেপির। আজ ট্রেলার দেখালাম, সিনেমাটা মে মাসে দেখাবো, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। বিজেপিতে বিরাট ভাঙনের আজ, ভোটের আগে তোলপাড় রাজ্য, গনগনে বঙ্গ রাজনীতি। রাষ্ট্রপতির অপমান বিতর্কে পাল্টা মমতা, ধর্ণা মঞ্চে ছবি দেখিয়ে বললেন আমরা চেয়ারের সম্মান করি। ভয় দেখানো হয়েছে বোসকে। মমতার মন্তব্যের মাঝে প্রাক্তন রাজ্যপালের সঙ্গে কুণাল, কি কথা হলো দুজনে। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রতীকী সিলিন্ডার ধর্ণা মঞ্চে, কালো শাড়ি পরে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড। বিজেপি বিধায়কের বিরুদ্ধে 3 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ সমর্থকের, গোষ্ঠীদ্বন্দ্বে শোরগোল আরামবাগে। অবশেষে জেডিইউতে যোগ দিলেন নীতিশ পুত্র, এবার কি মন্ত্রিসভায় জায়গা পাবেন নিশাত, জল্পনা তুঙ্গে। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কি, হলে কেন, কিভাবে হতে পারে, তাতে কার লাভ আর কার ক্ষতি। জঞ্জালের ডাস্টবিনে 3 ভরি সোনার গয়না ভুল করে ফেলে দিলেন গৃহবধূ, তারপর কি হলো জানলে অবাক হবেন। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। সামনেই বিধানসভা নির্বাচন, বাংলাকে পাখির চোখ করে নিজেদের ঘর গোছাতে ব্যস্ত শাসক থেকে বিরোধী সব শিবির। এবার রাজ্যে পদ্মফুল ফোটানোর স্বপ্ন দেখছে বিজেপি, কিন্তু ভোট যত এগিয়ে আসছে ততই বঙ্গ বিজেপির অন্দরের ফাটল স্পষ্ট হয়ে উঠছে। অনেকের মতে আসন্ন বিধানসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের মতোই এক চিত্রনাট্য দেখা যেতে পারে। অভিযোগ, বিজেপির আদি নেতাদের কোণঠাসা করতে সক্রিয় হয়ে উঠেছেন দল বদলু নেতারা। লোকসভা নির্বাচনের মতো এবারও নিশানায় রয়েছেন দিলীপ ঘোষ। একসময় তার নেতৃত্বেই 2019 সালে লোকসভা এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বোচ্চ আসন পেয়েছিল। অথচ এখন তাকেই বারবার কঠিন পরিস্থিতির মুখে কোণঠাসা করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। দল চাইছে আসন্ন বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ প্রার্থী হন, তবে তার কেন্দ্র নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। 2016 সালে খড়গপুর সদর কেন্দ্র থেকে প্রথমবার জিতেছিলেন তিনি এবং এবারেও সেখান থেকেই লড়তে চান বলে জানিয়েছেন। কিন্তু সূত্রের খবর, সেই পরিকল্পনা ভেস্তে দিতে সক্রিয় হয়েছেন কিছু দল বদলু নেতা। তারা নাকি তৃণমূলের শক্ত ঘাঁটিতে দিলীপ ঘোষকে প্রার্থী করার প্রস্তাব দিচ্ছেন। এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গেও একাধিকবার আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি তার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি যতদিন রাজনীতিতে থাকবেন ততদিন মানুষের জন্য কাজ করে যাবেন, আর কে কিভাবে কাজ করতে চাইছেন তা তাদের ব্যক্তিগত বিষয়। শুভেন্দুর সভায় অনুমতি দিল না রাজ্য সরকার, পুলিশ আটকে দেখাক, পাল্টা আক্রমণ বিজেপির। বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মেকলিগঞ্জ বিধানসভা এলাকার হলদিবাড়ি পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের টমেটো মার্কেটে জনসভা ঘিরে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বিজেপি নিয়ম মেনে হলদিবাড়ি পৌরসভায় সভার অনুমতির আবেদন করলেও তা গ্রহণ করা হলেও অনুমতি দেওয়া হয়নি। হলদিবাড়ি পৌরসভার চেয়ারম্যান সৌরভ রায় জানান, এলাকাটি কৃষি প্রধান এবং টমেটো মার্কেটে প্রচুর কৃষক ফসল বিক্রি করতে আসেন। সভা হলে কৃষকদের অসুবিধা হবে বলে অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে বিজেপি স্পষ্ট জানিয়েছে যে অনুমতি না মিললেও সভা নির্দিষ্ট স্থানেই হবে। তারা হুঁশিয়ারি দিয়েছে, ক্ষমতা থাকলে পুলিশ আটকে দেখা। ইতিমধ্যে সবার জন্য প্যান্ডেল বাঁধার কাজও শুরু হয়েছে। শনিবার বিজেপি যুব মোর্চা মেকলিগঞ্জ থেকে হলদিবাড়ি পর্যন্ত বিশাল বাইক র্যালি করেছে। এর আগেও মেকলিগঞ্জ এলাকায় শুভেন্দুর সভা নিয়ে অনুরূপ জটিলতা হয়েছিল, যেখানে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে অনুমতি নিয়ে সভা করতে হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আজ ট্রেলার দেখালাম, সিনেমাটা মে মাসে দেখাবো, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শেষে নির্বাচন কমিশনের শনিবার প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ পড়ার পর চূড়ান্ত তালিকায় আরও 5,46,053 জনের নাম বাতিল হয়েছে। ফলে 2025 সালের তালিকার নিরিখে মোট 63 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এছাড়া প্রায় 60 লক্ষ ভোটারের নাম এখনও বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পুরো সিনেমা দেখানোর। রবিবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুরের সভায় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বঙ্গ বিজেপিকে এক হাত নেন। অভিষেকের তো প্রধানমন্ত্রী বসে থাকা ছবিতে রাষ্ট্রপতি দাঁড়িয়ে, এটা পিআইবির পোস্ট করা ছবি। তাহলে রাষ্ট্রপতিকে অপমান কে করছে? মণিপুরে হিংসায় রাষ্ট্রপতির কোনো মন্তব্য নেই। তিনি চূড়ান্ত তালিকা নিয়ে কটাক্ষ করেন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখেও 60 লক্ষের নাম বিচারাধীন। বিজেপি মানুষের অধিকার কেড়ে নিতে গিয়ে নিজেদের রাজনৈতিক কবর খুঁড়েছে। নিজেরাই এসআইআর হয়ে গেছে। অমিত শাহ চ্যালেঞ্জ, মমতা বন্দ্যোপাধ্যায়ের 1/4 কাজও করতে পারেননি। অভিষেকের বার্তা, বুথে 200 লিড 400 করতে হবে, 50,000-এর ব্যবধান 70,000-এ নিতে হবে। এটা প্রতিরোধের ভোট। আজ ট্রেলার, মে মাসের সিনেমা দেখাবো।
রাষ্ট্রপতির অপমান বিতর্কে পাল্টা মমতা। ধর্ণা মঞ্চে ছবি দেখিয়ে বললেন, আমরা চেয়ারের সম্মান করি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিলিগুড়ির অনুষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশকে কেন্দ্র করে কেন্দ্র ও রাজ্যের মধ্যে তীব্র রাজনৈতিক তরজা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দিল্লিতে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তৃণমূলকে আক্রমণ করে বলেন, একজন আদিবাসী রাষ্ট্রপতিকে অপমান করার নোংরা রাজনীতি ও ক্ষমতার অহংকার পশ্চিমবঙ্গের মানুষ মেনে নেবে না। তিনি দাবি করেন, রাজ্যের মানুষ তৃণমূলের এই রাজনীতিকে ক্ষমা করবে না। এর জবাবে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ করেন। তিনি বলেন, তৃণমূল সরকার সবসময় সাংবিধানিক পদ ও প্রতিষ্ঠানের মর্যাদা করে। এর প্রমাণ হিসেবে তিনি একটি ছবি দেখান, যেখানে লালকৃষ্ণ আদবানিকে ভারত রত্ন দেওয়ার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতিকে দাঁড়িয়ে অভিবাদন না জানানোর দৃশ্য তুলে ধরে প্রশ্ন তোলেন। মন্ত্রী বীরবাহা হাসদা ও সাংসদ জুন মালিয়া ছবিটি দর্শকের সামনে প্রদর্শন করেন। মমতা বলেন, আমরা চেয়ারের সম্মান করি। বলা হচ্ছে আমরা রাষ্ট্রপতিকে সম্মান জানাইনি, কিন্তু কি করে? তিনি জানান, শিলিগুড়ির মেয়র গৌতম দেব রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন, কিন্তু তিনি নিজে এসআইআর ইস্যুতে ধর্ণা মঞ্চে ছিলেন বলে যেতে পারেননি। শনিবার রাতে তিনি সোশ্যাল মিডিয়ায় নথি প্রকাশ করে দাবি করেন, অনুষ্ঠানটি বেসরকারি সংস্থার আয়োজিত ছিল, তাই ত্রুটির দায় তাদের। অনুষ্ঠানটি আন্তর্জাতিক সাঁওতাল পরিষদের উদ্যোগে গোসাইপুরে হয়েছিল। নিরাপত্তাজনিত কারণে বিধাননগরের মাঠে অনুমতি না মেলায় স্থান পরিবর্তন হয়। রাষ্ট্রপতির অসন্তোষকে হাতিয়ার করে বিজেপি আক্রমণ শুরু করলে তৃণমূলও পাল্টা লড়াই তীব্র করে। ফলে কেন্দ্র ও রাজ্যের সংঘাত আরো বাড়ছে। বিজেপিতে বিরাট ভাঙনের আঁচ। ভোটের আগে তোলপাড় রাজ্য, গনগনে বঙ্গ রাজনীতি। ভোটের আগে ফের বঙ্গ বিজেপির বড় উইকেট তোলার পথে তৃণমূল। রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা। তৃণমূল কংগ্রেসের নেতা মুকুটমণি অধিকারী আবারও দল পরিবর্তন করতে পারেন বলে জল্পনা। এই জল্পনা আরো জোরালো হয়েছে শনিবার শান্তনু ঠাকুরের সঙ্গে তার সাক্ষাৎ ঘিরে। ভোটের আগে বিজেপির বড় স্ট্রাইকারকে তুলে নেবে তৃণমূল। গেরুয়া শিবিরে বিরাট ভাঙন, তবে কি? জোর জল্পনায় উত্তাল বঙ্গ রাজনীতি। মুকুটমণি অধিকারী 2019 সালে রানাঘাট দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী ছিলেন এবং নির্বাচনে জয়ী হন। এরপর 2024 সালের মার্চে তিনি দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। লোকসভা নির্বাচনে রানাঘাট থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি হেরে যান। তবে তৃণমূলের টিকিটে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসন থেকে উপনির্বাচনে জয়ী হন। শনিবারই মুকুটমণি অধিকারী ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে যান। সেখানে তিনি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে আধ ঘন্টা ধরে বৈঠক করেন। বৈঠকের পর মুকুটমণি অধিকারী জানান, তিনি নতুন একটি গাড়ি কিনেছেন এবং সেই গাড়ি নিয়ে পুজো দিতেই ঠাকুর বাড়িতে এসেছিলেন। সেখানেই তিনি শান্তনু ঠাকুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে দেন। এছাড়াও তিনি জানান, তিনি এদিনই তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়িতেও গিয়েছিলেন। অন্যদিকে শান্তনু ঠাকুর বলেন, এতে রাজনীতির কিছু নেই, উনি সেরফ গাড়ি নিয়ে পুজো দিতেই এসেছিলেন। আমার সঙ্গে উনি সৌজন্য সাক্ষাৎ করেন। রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি, দলে ফিরে আসার বিষয়েও কোনো আলোচনা হয়নি। মমতা বালা ঠাকুরের বাড়িতে যাওয়ার বিষয়ে মধুপর্ণা ঠাকুর বলেন, মুকুটমণি অধিকারী আমাদের বাড়িতে আসেননি। ঠাকুর পরিবারের বাড়িতে যে কেউ আসতে পারে, কিন্তু তিনি কেন মিথ্যা কথা বললেন তা বুঝতে পারছি না। তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা তা তার ব্যক্তিগত বিষয়। ভয় দেখানো হয়েছে বোসকে। মমতার মন্তব্যের মাঝেই প্রাক্তন রাজ্যপালের সঙ্গে কুণাল, কি কথা হলো দুজনের? বাংলার প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস এর আচমকা ইস্তফা এবং পরে কলকাতায় তার প্রত্যাবর্তন ঘিরে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। রবিবার সস্ত্রীক কলকাতায় ফিরলেও তিনি রাজভবনের বদলে শহরের একটি হোটেলে ওঠেন। সেখানেই তার সঙ্গে দীর্ঘক্ষণ একান্তে দেখা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় তার সাক্ষাতের ছবি পোস্ট করে জানান, তীব্র অভিমানী আনন্দ বোস রাজভবনে যাননি। তার স্ত্রী যখন রাজভবনে গিয়ে জিনিসপত্র গোছাচ্ছিলেন, তখন প্রাক্তন রাজ্যপাল হোটেলেই সময় কাটান। এই অভিমান শব্দটি রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা প্রসঙ্গে বলেন, ওকে কেন সরানো হয়েছে আমি সব জানি। থ্রেট করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। যদিও আনন্দ বোস নিজে জানিয়েছেন তিনি ভেবেচিন্তেই পদত্যাগ করেছেন এবং কারণটি আপাতত গোপন রাখছেন। কুণাল ঘোষ আরও জানান, আনন্দ বোস এখন বাংলারই ভোটার এবং তিনি আসন্ন বিধানসভা নির্বাচনে কলকাতাতেই ভোট দিতে আসবেন বলে জানিয়েছেন। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে প্রতীকী সিলিন্ডার ধর্ণা মঞ্চে। কালো শাড়ি পরে রাস্তায় তৃণমূলের মহিলা ব্রিগেড। আন্তর্জাতিক নারী দিবসে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নামলেন তৃণমূলের মহিলা কর্মীরা। শনিবার ধর্ণা মঞ্চ থেকে প্রতিবাদের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ডাকে সাড়া দিয়ে সুবোধ মল্লিক স্কয়ারে তৃণমূলের প্রতিবাদ মিছিলে কালো শাড়ি ও কালো পোশাক পরে অংশ নেন বহু মহিলা। থালা বাসন হাঁড়ি খুন্তি বাজিয়ে গ্যাসের দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। ধর্ণা মঞ্চেও কালো শাড়ি পরে প্রতীকী
সিলিন্ডার হাতে প্রতিবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই আন্তর্জাতিক নারী দিবসে মহিলা তৃণমূল কংগ্রেস নানান কর্মসূচি নেয়। তবে এবার মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি আলাদা মাত্রা পেয়েছে। সামনে নির্বাচন থাকায় এই আন্দোলন রাজনৈতিক গুরুত্ব বাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, গ্যাসের দাম একাধিকবার বাড়ানো হয়েছে। বড় সিলিন্ডারের দাম 2100 টাকা এবং ছোট সিলিন্ডারের দাম 1000 টাকা হয়েছে। পাশাপাশি 21 দিন আগে বুকিং এর নিয়ম নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং হাড়ি খুন্তি বাজিয়ে প্রতিবাদের ডাক দেন। বিজেপি বিধায়কের বিরুদ্ধে 3 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ সমর্থকের। গোষ্ঠী দ্বন্দ্বে শোরগোল আরামবাগে। হুগলির পরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ এর বিরুদ্ধে 3 লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে। কামারপুকুরের বাসিন্দা ও বিজেপি সমর্থক সুশান্ত সরকার দাবি করেছেন 2020 সালে বিধায়ক তার কাছ থেকে 3 লক্ষ টাকা ধার নিয়েছিলেন, কিন্তু 6 বছর কেটে গেলেও সেই টাকা ফেরত দেওয়া হয়নি। এর অভিযোগে পরশুরা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। সুশান্ত সরকার, যিনি নিজেকে আরএসএস এর কর্মী বলেও দাবি করেন, অভিযোগ করেছেন যে বিমান ঘোষ দুর্নীতিগ্রস্ত এবং আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে তিনি তৃণমূলের টিকিট না পান সেই জন্য দলীয় নেতৃত্বের কাছেও আবেদন জানিয়েছেন। তার কথায় বিধায়ক তার সঙ্গে প্রতারণা করেছেন। অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেন বিমান ঘোষ, দাবি করেছেন এটি একটি চক্রান্ত। তার অভিযোগ, সুশান্ত সরকার তৃণমূলের সঙ্গে মিলিত হয়ে আইপ্যাকের নির্দেশে এইসব করছে। তিনি আরো বলেন, এসব করে তাকে দমানো যাবে না। তিনি 40,000-এরও বেশি ভোটে তৃণমূলকে হারানোর চ্যালেঞ্জ দেন। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল নেতা পার্থ হাজারি বিজেপিকে কটাক্ষ করেছেন। পুলিশ জানিয়েছে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে কি? হলে কেন? কিভাবে হতে পারে? তাতে কার লাভ আর কার ক্ষতি? পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনা নিয়ে গত কয়েক মাস ধরে তৃণমূল ও বিজেপির অন্দরে আলোচনা চলছে। সাধারণ ধারণা, বিজেপি রাষ্ট্রপতি শাসন চায়। তবে রাজনৈতিক বাস্তবতায় তৃণমূলের কাছেও এমন পরিস্থিতি পুরোপুরি অস্বাভাবিক নয়। কারণ অতীতে বহু রাজ্যে রাষ্ট্রপতি শাসনের ফলে শাসক দল ভোটে শহীদ ভাবমূর্তি পেয়েছে। ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা কর্মসূচিকে অনেকেই সম্ভাব্য পরিস্থিতির প্রস্তুতি হিসেবে দেখছেন। রাষ্ট্রপতির শাসন সাধারণত রাজ্যপালের সুপারিশে কেন্দ্রের সিদ্ধান্তে জারি হয়। নতুন রাজ্যপাল হিসেবে RN রবি আসতে পারেন বলে জল্পনা উঠে এসেছে, যিনি অতীতে তামিলনাড়ুতে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন। অন্যদিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফর নিয়ে অসন্তোষ প্রকাশও নতুন বিতর্ক তৈরি করেছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনের মতো পর্যায়ে নেই বলেই মত অনেকের। কিন্তু ভোটার তালিকা সংশোধন এবং SIR প্রক্রিয়াকে ঘিরে প্রায় 60 লক্ষ ভোটারের অনিশ্চয়তা আদালতে গড়ালে নির্বাচন পিছোতে পারে। সেক্ষেত্রে বিধানসভা ও সরকারের মেয়াদ শেষ হলে সাংবিধানিক বাধ্যবাধকতা হিসেবে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অবশেষে জেডিইউতে যোগ দিলেন নীতিশ পুত্র। এবার কি মন্ত্রিসভায় জায়গা পাবেন নিশান্ত? জল্পনা তুঙ্গে। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের পুত্র নিশান্ত কুমার অবশেষে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা দিলেন। রবিবার তিনি বাবার রাজনৈতিক দল জনতা দল ইউনাইটেড এর যোগ দেন। দলে যোগ দিয়ে তিনি জানান, সক্রিয় কর্মী হিসেবে কাজ করতে চান এবং সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করবেন। তবে দলে তার পদ কি হবে, তিনি কোনো মন্ত্রিত্ব পাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। এর আগে জেডিইউ এর প্রবীণ নেতা ও বিহারের মন্ত্রী সর্বান কুমার জানিয়েছিলেন নিশান্ত শীঘ্রই দলে যোগ দেবেন এবং বড় দায়িত্ব পেতে পারেন। এদিকে নীতিশ কুমারের রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি হয়েছে। তার জায়গায় বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়েও আলোচনা চলছে। সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নাম উঠে আসছে। রাজনৈতিক মহলের একাংশের মতে জেডিইউতে নিশান্তকে বড় দায়িত্ব দেওয়া হতে পারে। এমনকি সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রী হলে উপমুখ্যমন্ত্রীর পদেও নিশান্তের নাম আলোচনায় আসছে, যদিও এখনো কিছু চূড়ান্ত হয়নি। জঞ্জালের ডাস্টবিনে 3 ভরি সোনার গয়না ভুল করে ফেলে দিলেন গৃহবধূ। উত্তর 24 পরগনার বসিরহাট পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপসী বিশ্বাস নামে এক গৃহবধূ অসাবধানতা বশত কয়েক লক্ষ টাকার মূল্যের সোনার গয়না প্রায় 3 ভরি গয়না ময়লা ব্যাগ সহ ডাস্টবিনে ফেলে দেন। কয়েকদিন আগে বিয়ে বাড়ি থেকে ফিরে গয়নাগুলো ব্যাগে রেখেছিলেন, কিন্তু ময়লা ফেলার সময় ভুল করে সেগুলি নোংরার সঙ্গে মিশে যায়। শনিবার সকালে পুরকর্মী দাউদ শেখ ডাস্টবিন থেকে বর্জ্য সংগ্রহ করতে এলে বসিরহাট ময়লা খোলার মাতৃ সদন বর্জ্য পদার্থ প্রসেসিং সেন্টারে নিয়ে যান। সেখানে ডাস্টবিন খুলে সোনার অলংকার দেখা যায়। পুরকর্মী নির্মল বন্ধু খোঁজাখুঁজি করে গৃহবধূর বাড়ি চিহ্নিত করেন এবং রবিবার সকালে তার সঙ্গে যোগাযোগ করেন। গৃহবধূ প্রসেসিং সেন্টারে গিয়ে পরিচয়পত্র দেখিয়ে গয়না চিহ্নিত করেন। পৌরসভার প্রশাসনিক কর্তাদের উদ্যোগে নির্মল বন্ধু সততার সঙ্গে সোনার গয়না ফিরিয়ে দেন তাপসী বিশ্বাসের হাতে। তাপসী জানান, এই প্রজন্মে সততার মানবিক মুখ এখনো আছে, তা প্রমাণ হলো। তিনি ভেবেছিলেন গয়না আর পাবেন না, কিন্তু তা পেয়ে তিনি খুশি। বসিরহাট পুরসভার বিরুদ্ধে থাকাকালীন তার সততার দৃষ্টান্তের জন্য নির্মল বন্ধুকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।